নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের এই ব্লগে আপনাদের সাথে ডিসকাস করব কানাডার ভিজিটর ভিসা। এই ভিসায় যদি আপনি কানাডায় আসেন তাহলে এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার আপনাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে সেই ব্যাপারে ডিসকাস করব। ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসা, এই নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে এটা টেম্পোরারি এখানে কানাডায় আসবার একটি ভিসা। যে ভিসার মাধ্যমে আপনি যদি এখানে আসেন তাহলে কিছুদিনের জন্য আপনি কানাডায় থাকতে পারবেন। আপনার একটা নির্দিষ্ট পারপাস থাকবে কেন আপনি এখানে আসছেন, সেই পারপাসটা ফুলফিল হয়ে গেলে আপনি আপনার দেশে আবার ফেরত চলে যাবেন। সেইগুলোই হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসা। এই ট্যুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসায় আপনি যদি এখানে আসে তাহলে কি কি জেনারেলি যে ধরনের পারপাস নিয়ে মানুষজন এখানে আসে সেগুলো হচ্ছে, কোথাও আপনি বেড়াতে এলেন, ধরুন এখানে জায়গা দেখতে এলেন, বিভিন্ন শহর বা বিভিন্ন যে এখানে অ্যাট্রাকশনস গুলো আছে সেগুলো দেখতে এলেন, সেই পারপাসে আপনি এসছেন। বা আপনার কোনো এখানে রিলেটিভ থাকে, তার বাড়িতে আপনি কিছুদিন থাকবার জন্য এসছেন। বা তার কোনো অনুষ্ঠান আছে, ধরুন কোনো বিয়ে আছে বা অন্যান্য অনুষ্ঠান আছে, সেইটা অ্যাটেন্ড করার জন্য আপনি এখানে এসেছেন। বা আপনার কোনো ফ্রেন্ড আছে, সেই কারণে আপনি এখানে এসেছেন। বা আপনি হয়তো কোনো বৃদ্ধ বাবা মা বা আপনার কোনো ছেলে এখানে আছে বা মেয়ে এখানে আছে, চাকরি করছে বা পড়াশোনা করছে, আপনি তার সাথে সঙ্গে দেখা করতে আপনি এখানে এসেছেন, কিছুদিন থাকবেন, থেকে আপনি চলে যাবেন আবার আপনার নিজের দেশে। বা আপনি কোনো স্পাউস এবং আপনার স্পাউস এখানে আছে, সে কাজ করছে বা এখানে পড়াশোনা করছে, আপনি তার কাছে দেখা করতে আসছেন বা আপনি তার সাথে কিছুদিন সাপোর্ট দেওয়ার জন্য কিছুদিন এখানে থাকতে আসছেন। বা যতদিন সেখানে আছে, পড়াশোনা করছে বা চাকরি বাকরি করছে, ততদিন আপনি তার সাথে এখানে থাকবেন, সাপোর্ট দেবেন, তারপরে একসাথে আপনারা দুজনেই আপনার নিজের দেশে ফেরত চলে যাবেন। এই ধরনের কিছু সিনারিওকে নিয়েই এই ট্যুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসা। আপনার এই কানাডা আসবার সময় দুবার ইমিগ্রেশন প্রসেস হয়। একবার হচ্ছে আপনি দেশে, আপনি যদি ইন্ডিয়া থেকে আসেন বা বাংলাদেশ থেকে আসেন, তাহলে যে এয়ারপোর্ট থেকে আপনি প্রথম আপনার দেশকে ছাড়ছেন, মানে এক্সিট পয়েন্ট যেটা, সেইখানে আপনার প্রথম ইমিগ্রেশন হবে। আর একটা ইমিগ্রেশন হবে যখন আপনি কানাডায় এসে ল্যান্ড করছেন, যে এন্ট্রি পয়েন্ট যে এয়ারপোর্ট, সেইখানে আর একবার ইমিগ্রেশন হবে। আপনার এক্সিট পয়েন্টের ইমিগ্রেশনে আপনাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে, সেইগুলোকে আপনাকে উত্তর দিতে হবে খুব কনফিডেন্সের সাথে। প্রশ্নগুলো খুব সাধারণই প্রশ্ন। আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে ধরনের তথ্য আপনি দিয়েছিলেন সেই ধরনের তথ্যই আপনাকে জিজ্ঞেস করবে। এছাড়া আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন জিজ্ঞেস করতে পারে। কাজেই আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছিলেন, যে ফর্মটা আপনি ভরেছিলেন, সেই ফর্মে যে ধরনের তথ্যগুলো আপনি দিয়েছিলেন, ইনফরমেশনগুলো দিয়েছিলেন, সেগুলো ভালো করে একটু আওড়ে নেবেন, যেহেতু সেইগুলো আপনার কাছে হ্যান্ডি থাকে। মুখস্থ বলতে হবে তার কোনো মানে নেই। আপনার কাছে যদি সেই পেপারটা থাকে বা সেই ফর্মটার কোনো প্রিন্ট কপি থাকে, সেটা থাকলেও হবে। আপনি সেটা দেখেই বলতে পারেন যে এই তথ্যগুলো নিয়ে আমি আজকে ট্রাভেল করছি এই পারপাসে। প্রধানত যেগুলো জিজ্ঞেস করে তার বেসিক আইডিয়া হচ্ছে যে আপনাকে আপনার কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করবে, কতদিনের জন্য যাচ্ছেন, কি পারপাসে আপনি সেখানে যাচ্ছেন, কবে আপনি ফিরবেন মানে আপনাকে আপনার রিটার্ন টিকিট সঙ্গে থাকতে হবে, সেইটা দেখাতে হবে। আপনি যদি স্পাউসের কাছে যান এবং অনেকদিন সেখানে থাকবার ব্যবস্থা করেন, তাহলে হয়তো আপনার রিটার্ন টিকিট না হলেও চলবে। কিন্তু যদি কোনো বেড়াতে যান বলেন বা কোনো কারোর সাথে দেখা করে আপনি চলে আসবেন, কোনো রিলেটিভের বাড়িতে যান, তাহলে আপনাকে বলবে যে আপনার রিটার্ন টিকিট কোথায়। সেখানে আপনার রিটার্ন টিকিটের কপি আপনাকে দেখাতে হবে, আপনি কবে ফিরছেন সেটা ওরা ভ্যালিডেট করবে। সেটা যেন জেনুইন টিকিট হয়, কোনো ফেক টিকিট না, সেটার দিকে খেয়াল রাখবেন। এই ধরনের প্রশ্ন আপনাকে এক্সিট পয়েন্টে জিজ্ঞেস করবে। এক্সিট পয়েন্টের যে প্রশ্নগুলো করে সেটা তুলনামূলকভাবে অনেক সহজ। যে আপনার পার্সোনাল ইনফরমেশন কিছু জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, যেগুলো বললাম আপনি। তো সেই রকম সাধারণ প্রশ্নই জিজ্ঞেস করে। সেগুলো যদি আপনি কনফিডেন্সের সাথে বলতে পারেন এবং কনভিন্স করতে পারেন যে আপনি টেম্পোরারি পারপাসেই যাচ্ছেন, ওখানে গিয়ে থেকে যাবেন, এরকম কোনো আপনার ইন্টেনশন নেই, তো সেলে আপনাকে থ্রু করে দেবে। আপনাকে আপনার পাসপোর্টে একটা ভিসার গায়ে একটা স্ট্যাম্প মেরে দেবে যে আপনি সেই পয়েন্টটা থেকে এক্সিট করছেন এই দিনে এই সময়, সেরকম করে একটা ওরা অ্যাপ্রুভাল দেবে। এটা হলো এক্সিট পয়েন্টের ইমিগ্রেশন প্রসেস।
এরপর আপনি ভেতরে ঢুকে যাবেন, তখন আপনার যদি সিকিউরিটি চেক না হয়ে থাকে তখন সিকিউরিটি চেক করতে হবে। বিভিন্ন এয়ারপোর্টে এই সিকুয়েন্সটা একটু আগে পরে হয়, আগে অনেক সময় সিকিউরিটি চেক করে তারপরে ইমিগ্রেশন হয়, বা অনেক সময় আগে ইমিগ্রেশন হয় পরে সিকিউরিটি চেক করে। এটা বিভিন্ন এয়ারপোর্টে একটু ভ্যারি করে। তো এই ইমিগ্রেশনটা হয়ে যাওয়ার পর আপনি নেক্সট যে প্রসেসটা, আইদার সিকিউরিটি চেক বা আপনার লাউঞ্জে চলে যাওয়ার যে প্রসেস, সেখানে চলে যাবে। বলি, যখন আপনি কানাডায় ল্যান্ড করছেন, আমি নিজে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম। তো সেইখানে কি ধরনের ইমিগ্রেশন প্রশ্ন করে আপনার যদি ট্যুরিস্ট ভিসা বা ভিজিটার ভিসা থাকে। এখানেও প্রধানত সেম কোশ্চেনই করা হয়, যে আপনি যখন এখানে আসছেন, আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন তার ভিত্তিতেই সমস্ত প্রশ্নগুলো হয়। যে প্রথমে জিজ্ঞেস করে, ধরুন সাধারণভাবে যেগুলো করে, যে আপনার নাম কি। আপনি প্রথমে পাসপোর্টটা সেখানে দেবেন ইমিগ্রেশন অফিসারকে। ইমিগ্রেশন অফিসার আপনাকে নাম জিজ্ঞেস করবে, ওরা ভ্যালিডেট করবে যে পাসপোর্টের সাথে আপনার নাম ম্যাচ করছে কিনা। আপনার ডেট অফ বার্থ, পাসপোর্টের কোনো এক্সপায়ারি ডেট যদি জিজ্ঞেস করে সেটা আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার পাসপোর্টের কোনো এক্সপায়ারি ডেটটা কত আছে, সেটা জিজ্ঞেস করতে পারে জাস্ট ভ্যালিডেট করার জন্য যে আপনি আপনার পাসপোর্টটার সম্বন্ধে কতটা জানেন, আপনি এখানে কেন আসছেন, কোন দেশ থেকে আসছেন, আপনার পারপাসটা কি এখানে আসার। যদি আপনি এখানে বেড়াতে আসেন তাহলে সেটা বলবেন এখানে বেড়াতে আসছি। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার বেড়ানোর আইটিনিয়ারিটা কি, মানে আপনার বেড়ানোর প্ল্যানটা কি, আপনি কোথায় কোথায় বেড়াবেন, কোথায় কোথায় যাবেন। তো তার একটা ওভারঅল প্ল্যান আপনাকে একটু বলতে হবে। একদম ডিটেল প্ল্যান বলার কোনো দরকার নেই, বাট কোথায় যাবেন, কোনখানে কতদিন মোটামুটি থাকবেন। তো এখানে যখন আসছেন, বেড়াতেই আসছেন, তাহলে আপনার হোটেলের বুকিং নিশ্চয়ই আছে বা এয়ারবিএনবি বুকিং নিশ্চয়ই আছে। তার বুকিং এর কনফার্ম যে স্লিপটা, রিসিপ্টটা, সেটা যেন আপনার সঙ্গে থাকে। হোটেল বুকিং, কেন ওরা হোটেল বুকিং করে চেক করে যে আপনার কনফার্ম বুকিং আছে কিনা। দরকার হলে হোটেলে ফোন করে আপনাকে ভ্যালিডেট করতে পারে। তাই হোটেলে কনফার্ম বুকিং নিয়ে আসবেন যদি হোটেল বুক করে এখানে আসেন, সেটা যেন জেনুইন হয় এবং আপনার কাছে কনফার্মেশন রিসিপ্টটা থাকে। জাস্ট হোটেলে বলে এলেন আপনি এখানে এসে হোটেল বুক করবেন, এরকম যেন না হয়। এয়ারবিএনবি বা হোটেল যে কোনো একটা। বেড়াতে এলে খরচ আছে, তাহলে আপনার কাছে কত ফান্ড আছে এই মুহূর্তে কানাডিয়ান ডলারে, সেই ফান্ডের ব্যাপারে আপনাকে খোঁজ করবেন যে এই যে আপনি বেড়াতে আসছেন আপনাকে স্পন্সর করছে কি, আপনি নিজেই স্পন্সর করছেন না অন্য কেউ আপনার হয়ে স্পন্সর করছে। তো যে স্পন্সর করছে তার নাম আপনাকে বলতে হবে। আপনার কাছে ওই মুহূর্তে এয়ারপোর্টে যখন আপনি আছেন তখন কত টাকা আছে, কিভাবে আছে, মানে আপনি বলতে পারেন আমার কাছে টাকা ক্যাশে সেরকম নেই কানাডিয়ান ডলারে, কিন্তু আমার কাছে ডেবিট কার্ড আছে যেটা ইন্টারন্যাশনাল ইউজ হয়, বা ক্রেডিট কার্ড আছে যেটা ইন্টারন্যাশনাল ইউজ হয়, আমি সেখান থেকে খরচ করতে পারবো। এই ধরনের কিছু ইনফরমেশন আপনি শেয়ার করতে পারেন। বেড়ানোর শেষে আপনাকে দেশে ফিরে যেতে হবে, তাই আপনাকে জিজ্ঞেস করবে যে রিটার্ন টিকিট কোথায়। আপনি যে বলছেন এই দিনে আপনি ফিরে যাবেন, তখন আপনাকে একটা কনফার্মড রিটার্ন টিকিট আপনাকে দেখাতে হবে, তার কপি দেখাতে হবে। যদি অরিজিনাল না থাকে তাহলে তার কপি আপনার কাছে দেখাতে হবে, সেটা যেন জেনুইন টিকিট হয়। বলেন যে আপনি কারোর বাড়িতে আসছেন, আপনি কারোর কোনো রিলেটিভের বাড়ি বা ফ্রেন্ডের বাড়ি, তাহলে ফ্রেন্ডের নাম, রিলেটিভের নাম, তার বাড়ির অ্যাড্রেস কি এবং তার টেলিফোন নাম্বার। দরকার হলে কিন্তু ওরা টেলিফোন করে কনফার্ম করতে পারে যে আপনার রিলেটিভ বা ফ্রেন্ডকে, যে আপনি কোনো গেস্টকে মানে এক্সপেক্ট করছেন কিনা, যে কোনো গেস্ট আপনার বাড়িতে আসবে, তাকে কিন্তু তখন এন্ডোর্স করতে হবে যে হ্যাঁ আমি একটা গেস্ট এক্সপেক্ট করছি, একজন গেস্ট আসবেন আমার বাড়িতে, এই তার নাম, এইভাবে ভ্যালিডেশনটা অনেক সময় চেক করে। সবসময় যে করে তা না, বাট অনেক সময় করে। তাই আপনি যার বাড়িতে আসছেন তাকে জানিয়ে দেবেন আপনি কবে আসছেন, কখন নাগাদ আসছেন, এবং তাকে এই তথ্যও দিতে পারে, বলে দেবেন যে ইমিগ্রেশন অফিসার কিন্তু ভ্যালিডেশন করার জন্য আপনাকে ফোন করতে পারে। সেটা আপনার বন্ধু বা রিলেটিভকে জানিয়ে রাখবেন যাতে সে ফোনটা অ্যাকসেপ্ট করে এবং আপনি যে আসছেন এই ব্যাপারটা কনফার্ম করে। অনেক ট্যুরিস্ট বা ভিজিটাররা আসে যারা কিনা ডিপেন্ডেন্ট ভিসায় আসছেন বা স্পাউস ভিসায় আসছেন। স্পাউস ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসা বলে আলাদা কোনো ভিসা ক্যাটাগরি হয় না। এরা যখন অ্যাপ্লাই করে তখন বলে যে আপনার স্পাউস বা যে স্পাউস পার্টনার সে এখানে আছে অলরেডি, আইদার চাকরি করছে বা এখানে পড়াশোনা করছে, এবং আরেকজন যে পার্টনার সে সেখানে তার সাথে দেখা করতে আসছে, তার সাথে থাকতে আসছে, তাকে সাপোর্ট করতে আসছে। এই ধরনের তথ্য দিয়েই অ্যাপ্লিকেশনটা করা হয়। সেইগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন এখানে আসছেন ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবেন যে আপনার স্পাউস এখানে কোথায় থাকে, কি নাম, এখানে সে চাকরি করে, তাহলে কোথায় চাকরি করে তার ডিটেলস আপনাকে থাকতে হবে। তার চাকরির অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, কোম্পানির নাম, কি পজিশনে সে কাজ করছে, কি তার রোল, তার বাড়ির অ্যাড্রেস, আপনি যার কাছে আসছেন আপনার স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফ, তাহলে তার বাড়ির অ্যাড্রেস কি, তার বাড়ির
টেলিফোন নাম্বার কি, তাকে টেলিফোন করে আবার কনফার্ম করতে পারে যে আপনি কি আপনার স্পাউসকে এক্সপেক্ট করছেন আজকে আসবে বলে, তাকে সেই যেন কনফার্ম করে কতদিনের জন্য তুমি এখানে আসছো, যে আপনি এখানে যখন আসছেন তাহলে আপনি হয়তো সাপোর্ট করতে আসছেন, তাহলে আপনার হয়তো লং টার্মে থাকার প্ল্যান, মানে যতদিন আপনার স্পাউস এখানে আছে ততদিনই আপনি এখানে থাকবেন। তারপরে যখন আপনার স্পাউসের চাকরির কাজ শেষ হয়ে যাবে বা যে পড়াশোনা করছে তার কোর্স কমপ্লিট হয়ে যাবে, তারপর একসাথে আপনারা দেশে ফিরে যাবেন, আপনি ততদিন এখানে সাপোর্ট করবেন, সেই ধরনের ইনফরমেশন গুলো ওখানে দেবেন এবং অ্যাপ্লিকেশনের সময় আপনি সেইভাবেই অ্যাপ্লাই করবেন। তাহলে ওরা সেটা মিলিয়ে দেখবে এবং আপনাকে সেই ক্ষেত্রে হয়তো রিটার্ন টিকিটের কথা জিজ্ঞেস করবে না যে আপনি কবে ফিরে যাচ্ছেন এবং আপনার রিটার্ন টিকিট কোথায়, কারণ আপনি এখানে লং টার্মে আসছেন, ফলে আপনি রিটার্ন টিকিট হয়তো পরে কাটবেন, এখন আপনি কেটে আসেননি। এই তথ্যগুলো শেয়ার করবেন। স্পাউস হিসাবে পরিচয় দিতে চান তাহলে আপনাকে আরো কিছু ইনফরমেশন সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে সঙ্গে রাখতে হবে। তার মধ্যে এক হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। আপনার সঙ্গে যদি আপনার কিড বা বাচ্চা থাকে তাহলে তার বার্থ সার্টিফিকেট অরিজিনাল, এগুলো আপনি সঙ্গে আনবেন। এছাড়া সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যে আপনার মধ্যে বিয়ে হয়েছিল, কবে বিয়ে হয়েছিল, কোথায় বিয়ে হয়েছিল, তারপরে বিয়ের কোনো ফটোগ্রাফস সেগুলো দেখতে চাইতে পারে, যে যাতে প্রমাণ হয় যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ। তো ফটোগ্রাফস আপনি আইদার ফোনে রাখবেন বা কোনো ফটোকপি মানে প্রিন্ট করে আনবেন ফটো পেপারে, যে এগুলো হচ্ছে আপনাদের বিয়ের ফটোগ্রাফ, আপনারা একসাথে ইন্ডিয়াতে ছিলেন, এখন কোনো কারণে আপনার হাজব্যান্ড এখানে এসেছে বা স্পাউস ওয়াইফ এখানে এসেছে, তো আপনি সেখানে জয়েন করতে আসছেন বা তাকে সাপোর্ট করতে আসছেন। এই ধরনের ইনফরমেশন গুলো আপনারা সঙ্গে রাখবেন, সাপোর্টিং ডকুমেন্টস গুলো সঙ্গে। আপনার স্পাউসের ওয়ার্ক পারমিটের কপি যদি সেখানে কাজ করে বা স্টাডি পারমিটের কপি যদি সেখানে স্টাডি করে, সে তার একটা কপি আপনার কাছে রাখবেন, যাতে সেটা আপনি দেখাতে পারেন যে আপনার স্পাউস এই পারপাসে এখানে এসছে। তারাও তখন ওই স্পাউসের ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট দেখে ভ্যালিডেট করে দেবে যে হ্যাঁ সত্যি এই স্পাউস এখানে আছে। স্পাউসের পাসপোর্টের কপিও একটা আপনার সঙ্গে রাখবেন। আপনার স্পাউস আপনাকে যদি স্পন্সর করে তাহলে আপনার স্পাউসের যে স্যালারি স্লিপ, পে স্লিপ বা ব্যাংক স্টেটমেন্ট সেগুলো সঙ্গে রাখবেন অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্ট, যেটা বোঝা যায় আপনার স্পাউসের কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে আপনাকে স্পন্সর করা। আপনি যতদিন এখানে থাকবেন ততদিন আপনার স্পাউস আপনাকে স্পন্সর করতে পারবে। সেই জন্য সেই প্রমাণ করার জন্য পে স্লিপ বা ব্যাংকের স্টেটমেন্ট স্পাউসের যে এখানে অলরেডি আছে, কানাডিয়ান রেসিডেন্ট হিসাবে এখানে আছে, তার সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে রাখবেন। স্পাউস যদি এখানে স্টাডি পারমিটে আসে তাহলে কোন কলেজে আছে পড়ছে, কি কোর্স নিয়ে পড়ছে, কতদিনের কোর্স, কোন ইউনিভার্সিটি, এই সমস্ত ইনফরমেশন গুলো আপনি আপনার স্পাউসের থেকে জেনে হ্যান্ডি রাখবেন। আর সমস্ত ইনফরমেশন আপনি খুব কনফিডেন্সের সাথে বলবেন। যদি কোনো রকম ইংলিশ বুঝতে অসুবিধা হয় এখানে কিন্তু ট্রান্সলেটারের একটা ব্যবস্থা ওরা করে দেয়, আপনি খুব কনফিডেন্সের সাথে সেটা বলবেন। আপনার কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি বলবেন আমি এটা ঠিক বুঝতে পারছি না, আমাকে যদি ট্রান্সলেট করে দেওয়া হয় আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে, যদি আপনি বাংলায় ট্রান্সলেট করতে চান বা হিন্দিতে ট্রান্সলেট করতে চান, সেটা আপনি পরিষ্কারভাবে বলবেন, তাহলে ওরা হেল্প করতে পারে। কোনো ট্রান্সলেটার হয়তো সাথে সাথে হবে না, একটু সময় লাগবে, আপনাকে হয়তো ওয়েট করতে হবে, সাইডে আপনাকে দাঁড় করাবে, ওয়েট করতে হবে, কিন্তু সেই ব্যবস্থা এখানে আছে। তাই ট্রান্সলেটার এসে আপনাকে সেই প্রশ্নটা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেবে, তখন আপনি বুঝতে পারবেন এবং সেই রকম ভাবে আপনি আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজেই অ্যান্সার দিতে পারেন। সেই ট্রান্সলেটার তখন ইংলিশে ট্রান্সলেট করে ওই অফিসারকে বুঝিয়ে দেবে, সেই ব্যবস্থাও আছে। কিন্তু যদি ইংলিশেই বলতে হয় আপনি কনফিডেন্টলি ইংলিশে বলবেন, আপনার আস্তে আস্তে বললে কোনো অসুবিধা নেই, কনফিডেন্স হারাবেন না। আর স্ট্রেট কোশ্চেনে স্ট্রেট অ্যান্সার দেবেন। যখন কোশ্চেন করছে তখন কোনো স্টোরি বা অন্যরকম ইতস্তত ভাবে কনফিউশন যাতে আপনার মধ্যে হচ্ছে এইরকম কোনো বিহেভিয়ার আপনি শো অফ করবেন না, তাহলে ওরা বুঝতে পারে যে আপনার ইন্টেনশন হয়তো অন্য, আপনি বলছেন অন্য কথা। তখন ওরা নানা রকম প্রশ্ন করে আপনাকে আরো বিব্রত করতে পারে, আপনাকে ডিস্টার্ব করতে পারে, কনফিউজ করতে পারে। তো যদি প্রথমবার আসে আপনার কাছে এমনি একটু টেনশন থাকবে, তো সেই জন্য স্ট্রেট কোশ্চেনে স্ট্রেট অ্যান্সার দেবেন, কোনো অন্যরকম প্রশ্ন করবে না। আপনার পারপাস, আপনার পার্সোনাল ইনফরমেশন, এই ধরনের প্রশ্নই করা হয়, বলে আপনার অজানা কিছু থাকবে না। আর যেগুলো বললাম এইগুলো আপনি আপনার স্পাউসের কাছ থেকে বা আপনি যেখানে যে পারপাসে এখানে আসছেন, হোটেলের থাকে হোটেলের ডিটেলস, যদি বেড়াতে আসেন তার ডিটেলস, এগুলো আপনি জোগাড় করে রাখবেন, হ্যান্ডি রাখবেন, তাহলে সেগুলো দেখে আপনার বলতে কোনো অসুবিধা হবে না।
আশা করি আজকের এই ইনফরমেটিভ ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং আপনারা এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে ইউজফুল মনে হবে। আপনাদের এই যে জার্নিটা, লাস্ট লেগ অফ দ্য জার্নি কানাডায় আসবার, সেটা খুব স্মুথলি প্রসেস করতে পারবেন। এই ইনফরমেশনগুলো আপনাকে সাহায্য করবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের ইনফরমেশনগুলো পেয়ে উপকৃত হয়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দরভাবে সুস্থভাবে কানাডায় ট্রাভেল করবেন। আজকের মতো টাটা।